বিংশ অধ্যায়, 20তম অধ্যায়, 493 থেকে 98, বিবাহ সংক্রান্ত অপরাধ, অফেন্সেস রিলেটিং টু ম্যারিজ, সেকেন্ড ম্যারিজ, থার্ড ম্যারিজ করা। 493 বলা হচ্ছে বিবাহের বাহানায় কোনো নারীর সম্মতিতে সহবাস করলে পুরুষটির শাস্তি হবে অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এক্ষেত্রে মেয়েটির বয়স 14 বছরের নিচে হলে তার ধর্ষণ হিসেবে গণ্য হবে। 494, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায়, আচ্ছা, 493 আরেকটু কথা আছে, সেটা হচ্ছে বিবাহের বাহানায় নারীর সম্মতিতে সহবাস করলেও শাস্তি। এটা কিন্তু আর বিবাহের বাহানায় সহবাস করেছে বলে না, বিবাহের বাহানায় রেপ করেছে, এইভাবে মামলা হয়। 493 মামলা হয় না বাস্তবে, কারণ এখন বিশেষ আইন হয়ে গেছে কি, নারী ও শিশু নির্যাতন দমন আইন। তো এই 493 মামলা না হয়ে নারী ও শিশু আইনে মামলা হয়। আর এখন তো নতুনভাবে সংশোধন করে সেটার জন্য আলাদা শাস্তির বিধানই করে দেওয়া হয়েছে। আচ্ছা, মেয়েটির বয়স যদি 14 বছরের নিচে হয় তাহলে তার সম্মতি নেওয়া না নেওয়া সমান, কারণ 14 বছরের নিচের কোনো মেয়ে এই শারীরিক সম্পর্ক করার জন্য সম্মতি দেওয়ার জন্য কি আইনত তার ক্ষমতা নাই, বা মানসিক বোধশক্তি ততটা নাই। এই কারণে সেটা রেপের শামিল হবে। নারী শিশু আইনে মামলা হবে, 493 মামলা হয় না। 494, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় স্বামী বা স্ত্রী কর্তৃক পুনরায় বিবাহকরণের শাস্তি, মানে হাজবেন্ড যদি সেকেন্ড ম্যারেজ করে বা থার্ড ম্যারেজ বা ফোর্থ ম্যারেজ করে, বা স্ত্রী যদি সেকেন্ড ম্যারেজ করে, সেক্ষেত্রে তাদের শাস্তি কি হবে, মানে স্বামী বা স্ত্রী বেঁচে আছে এবং বৈবাহিক সম্পর্ক বলবৎ আছে, বলবৎ না থাকলে তো আর স্বামী থাকা অবস্থায় বলা হবে না। এই অবস্থায় যদি বিবাহ করা হয় তাহলে সেটার শাস্তি কি সেটা বলা হচ্ছে এখানে। 7 বছরের জেল হবে 494 মামলা করলে। তবে ব্যতিক্রম 3টি, মানে কোন ক্ষেত্রে প্রথম বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা যাবে, বা দ্বিতীয় থাকা অবস্থায় তৃতীয় চতুর্থ। ইসলামে যেহেতু 4টি বিয়ে করার সুযোগ আছে। হিন্দুদের কিন্তু পলিগ্যামি, একাধিক বিয়েকে পলিগ্যামি বলে, আর একটা বিয়েকে মনোগামী বলে। তো পলিগ্যামি এবং মনোগামীর বিষয়টা এখানে আছে। তো মুসলমানদের ক্ষেত্রে 4টা পর্যন্ত স্ত্রী আইনত রাখা যায় ইসলামী আইন অনুসারে, এটা বলা হয়েছে। স্বামী বা স্ত্রী জীবদ্দশায় স্বামী বা স্ত্রী কর্তৃক পুনর্বিবাহকরণ অপরাধ হবে না, ব্যতিক্রম হচ্ছে 3টি ক্ষেত্রে। যেমন 7 বছর সঙ্গী নিখোঁজ থাকলে, অর্থাৎ একজন মহিলা তার স্বামী 7 বছর যদি নিখোঁজ থাকে তাহলে তিনি আবার আবার বিয়ে করতে পারবেন। স্বামী 7 বছর নিখোঁজ থাকার অর্থ তিনি মারা গেছেন ধরে নিতে হবে, বা ফিরবে না। এখন তার জন্য তার সারা জীবন সে বসে থাকবে না, তাহলে স্ত্রী আবার বিয়ে করতে পারবে। তদ্রূপ যদি স্ত্রী হারিয়ে যায় 7 বছর, সঙ্গী বলতে হাজবেন্ড ওয়াইফ উভয়কে বোঝাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু স্বামী সেকেন্ড ম্যারেজ করতে পারবে যদি ওয়াইফ 7 বছর নিখোঁজ থাকে। পূর্বের বিবাহ বাতিলের পর, মানে তালাক দিয়ে, বিবাহ বিচ্ছেদের পরে। বিবাহ বিচ্ছেদ হলে তো বিয়ে করাটা কোনো সমস্যাই না, এটা তো স্বাভাবিক বিষয়, এরা সবাই জানে। পূর্বের স্ত্রীর সাথে চুক্তির মাধ্যমে, অর্থাৎ স্ত্রীর যদি সম্মতি থাকে, এখানে পূর্বের স্ত্রীর সাথে চুক্তি, কিন্তু এখানে বলা হয়নি পূর্বের স্বামীর সাথে চুক্তি, অর্থাৎ স্বামী অনুমতি দিল স্ত্রীকে দ্বিতীয় বিবাহ করার, এটা কিন্তু বলা নাই। স্ত্রী অনুমতি দিলে স্বামী দ্বিতীয় বিবাহ বা তৃতীয় বিবাহ করতে পারবে, এটা বলা হচ্ছে। তবে কিছু কিছু উপজাতি আছে মাতৃতান্ত্রিক, সম্ভবত খাসিয়া, তাদের সেখানে একটা স্ত্রী একাধিক স্বামী রাখেন। 495, পরবর্তী স্ত্রীর নিকট পূর্বের স্ত্রীর তথ্য গোপনকরণ বা গোপনপূর্বক বিবাহকরণের শাস্তি, অর্থাৎ বিবাহিত পুরুষ সে যদি নিজেকে অবিবাহিত পরিচয় দেয়, দিয়ে আবার সম্পর্ক করে আরেকটি বিয়ে করে, এবং নতুন যে দ্বিতীয় স্ত্রীর কাছে প্রথম স্ত্রীর কথা গোপন করলো, মানে বিবাহিত হয়ে তার স্ত্রী আছে এটা থাকা সত্ত্বেও প্রথম স্ত্রীর কথা গোপন করে দ্বিতীয় বিবাহ করছে, তাহলে মামলা কে করবে? দ্বিতীয় স্ত্রী মামলা করবে, তাহলে স্বামীর 10 বছরের জেল হতে পারে। 496, প্রতারণামূলকভাবে মিথ্যা বিবাহ উদযাপনের শাস্তি, এখানে 7 বছর। অনেক বিবাহ হয়নি কিন্তু এলাকাবাসীকে বোঝানোর জন্য একটা উদযাপন করছে। হ্যাঁ, আতিকুর রহমান সাহেব বলেন। জি স্যার, যে বিবাহ উদযাপন এটা আবার কেমন কথা স্যার? বিবাহ উদযাপন এটা মনে করেন আপনি একটা মহিলাকে
একটা পুরুষ একটা মহিলাকে বাড়িতে নিয়ে এসে রাখলো, বিবাহ ছাড়া বাড়িতে নিয়ে আসা এটা পাপ, অন্যায়। তো এটাকে কি বলে? বর্তমানের আধুনিক ভাষায় বলছে লিভ টুগেদার, তাই না? লিভ লিভ টুগেদার, টুগেদার। একসাথে বসবাস করছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। তো এই বাংলাদেশে লিভ টুগেদার কিন্তু অবৈধ, সম্পূর্ণ অবৈধ। এটা কেউ জানতে পারলে কিন্তু মানুষ মেনে নেবে না, গোপনে করে। তো এই যে মানুষ জানতে পারলে সমস্যা হবে, এই কারণে তারা একটা বিবাহ উদযাপন করে এবং সবাইকে বোঝায় যে আমরা বিবাহ করেছি। এলাকাতে একটা বিবাহ বা যেই বাসায় যে উঠবে থাকবে সেই বাসার মালিককে বলছে যে হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ, এই পরিচয়ে তারা উঠছে। তো এটাকে এক প্রকারের উদযাপন। উদযাপন বলতে মানে মানুষ খাইয়ে উদযাপন এটাও না, জাস্ট প্রচার করা যে আমরা বিবাহিত, এটাও উদযাপনের মধ্যে পড়বে। কিন্তু আসলে তারা বিবাহিত না। তার মানে এটা একটা সামাজিক অন্যায়, সমাজের সাথে অন্যায়। বুঝতে পারলেন? জি স্যার। জি, ধন্যবাদ স্যার। এবং এইটা কোনো মহিলার সাথেও প্রতারণা হতে পারে, বা কোনো মহিলা পুরুষের সাথেও প্রতারণা হতে পারে, তার মানে মিথ্যা ওয়াইফ বা মিথ্যা হাজবেন্ডের সাথে। মানে বিবাহ করেনি কিন্তু বোঝাচ্ছে বিবাহ করেছি, এরকমও হতে পারে। তো যেটা হোক না কেন, বিবাহ না করে মিথ্যা বিবাহের ভান করা এ ধারার অপরাধ। যে ক্ষতিগ্রস্ত হবে সেই মামলা করবে, অথবা সরকারও মামলা করতে পারে। 497 ব্যভিচার, অ্যাডাল্টারি, আমরা আরবিতে যেটাকে জিনা বলা হয়, যেটা 496 এর মতোই। কিন্তু এই ব্যভিচারের জন্য শর্ত হচ্ছে কোনো বিবাহিত মহিলা হতে হবে এবং তার স্বামী থাকতে হবে। কোনো বিবাহিত মহিলা এবং তার স্বামী থাকতে হবে, তাহলেই সেটা ব্যভিচারের আওতায় পড়বে। কোনো স্ত্রী লোকের সম্মতিতে কিন্তু তার স্বামীর বিনা সম্মতিতে যৌন সঙ্গম ব্যভিচার বলে গণ্য হবে। মনে করেন যে একটা ছেলে একটা নারীর সাথে শারীরিক সম্পর্ক করছে, যে নারীটা আবার বিবাহিত এবং তার স্বামীর বিনা অনুমতিতে, পরকীয়া যেটাকে আমরা বলি। পরকীয়া শব্দটাও লিখে রাখতে পারেন, পরকীয়া শব্দটা বললে ভালো বোঝা যায়। এক্ষেত্রে প্ররোচনাকারী হিসাবে স্ত্রীটির শাস্তি হবে না। তার মানে ওই যার নামে মামলা হচ্ছে পুরুষটির শুধুমাত্র শাস্তি হবে, ব্যভিচারকারী পুরুষটির শাস্তি হবে অনূর্ধ্ব 5 বছর সশ্রম বা বিনাশ্রম, অর্থদণ্ড বা উভয়দণ্ড। ছোট ছোট যে চটি টাইপের বিয়ার একটা আছে, সেখানে কিন্তু এখানে ভুল করে 5 বছর না লিখে 7 বছর লিখেছে। তো যাদের ছোট বই আছে, ছোট ছোট বইয়ে 5 বছর না লিখে 7 বছর লিখছে, সেটা ভুল, আপনারা কেটে 5 বছর করবেন। আর ইংরেজিতে দেখেন 7 ইয়ার্সই আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে একটা পুরুষ যার নামে মামলা হচ্ছে ব্যভিচারকারী হিসাবে, সে যদি বলে ওই মহিলা যদি রাজি না থাকতো তাহলে কি আমি যেতাম সেখানে? মহিলা তো প্ররোচনা দিয়েছে আমাকে, আমাকে তার কাজকর্মে, ইশারায় বা ফোনে কথাবার্তায় আমাকে তার প্রতি আগ্রহী করে তুলেছে। তাহলে সে প্ররোচনাকারী, আমাকে লোভ দেখিয়েছে নানান বাহানায়, এই কারণে আমি এই সম্পর্কে জড়িয়েছি। তো বাংলাদেশের আইনে, যেটা 1860 সালের ব্রিটিশ আইন, এই আইনে এখন পর্যন্ত বাংলাদেশে 497 ধারায় এই নারীকে অ্যাবেটর হিসাবে, প্ররোচনাকারী হিসাবে কিন্তু গণ্য করা হচ্ছে না, মানে শাস্তি দেওয়া হবে না। কিন্তু এটা অবিলম্বে অ্যামেন্ডমেন্ট হবে। অলরেডি 2018 সালে এই 497 ধারায় যে এক্ষেত্রে প্ররোচনাকারী হিসাবে স্ত্রীটির শাস্তি হবে, এই যে না, এই না কথাটা উঠে গেছে ইন্ডিয়াতে। মানে নারী পুরুষ উভয়ের নামে মামলা হবে, শাস্তি হবে উভয়েরই। বাংলাদেশে এখনো নারীকে শাস্তি দেওয়া হয় না। এ না বা নট শব্দটা যেমন এখানে আছে, ইন সাচ কেস দ্য ওয়াইফ শ্যাল নট বি পানিশড অ্যাজ অ্যান অ্যাবেটর। তো এই লাইনটা তুলে দিতে পারে, কিন্তু দিয়ে প্রশ্ন করতে পারে। তো ভারতের আইনে এই যে এখানে নট আছে, এই নটটা তুলে দিয়েছে, নটটা তুলে দিয়ে অ্যামেন্ডমেন্ট করে ফেলেছে 2018 সালে, করে স্ত্রীকেও পানিশ করা যাবে, শাস্তি দেওয়া যাবে। 498, কোনো বিবাহিতা নারীকে প্রলুব্ধকরণ বা অনুত্যগ্রমণ বা আটককরণের শাস্তি। তার মানে এই যে ব্যভিচারের উদ্দেশ্যে একটা মহিলাকে যদি কোনো জায়গায় নিয়ে যায়, কোনো পুরুষ নিয়ে গেলে, কিন্তু শারীরিক সম্পর্ক হয়নি, জাস্ট নিয়ে গেছে শারীরিক সম্পর্ক করার উদ্দেশ্যে বা ব্যভিচারের উদ্দেশ্যে নিয়ে গেছে, কিন্তু নিয়ে যে ধরা পড়ে গেছে,
তখন 498। হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম আমরা, যে কোনো বিবাহিতা নারীকে প্রলুব্ধকরণ বা অন্যত্র গমন করে নিয়ে যাওয়া বা আটককরণের শাস্তি, অর্থাৎ ব্যভিচারের উদ্দেশ্যে যদি করা হয় এগুলো, তাহলে 2 বছর। এবার আমরা একাবিংশ বা 21তম অধ্যায় ধারা 499 থেকে 502। প্রথমে আছে মানহানি বা ডিফামেশন। তাহলে মানহানি বলতে ইম্পিউটেশন উইল হার্ম, ইম্পিউটেশন বলতে সুনাম, সুনাম নষ্ট হবে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা নষ্ট হবে মর্মে অবগত হয়ে বা জেনে শুনে কথিত মানে কথার মাধ্যমে বা পাঠের জন্য লিখিত লিখার মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে বা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে, কোনো কার্টুনের মাধ্যমেও হতে পারে, কোনো কার্য করে, তবে তা মানহানি বলে গণ্য হবে। এ হচ্ছে মানহানির সংজ্ঞা। এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা একে বলা হচ্ছে মৃত ব্যক্তির পরিবার ও আত্মীয় স্বজনের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে মৃত ব্যক্তির নিন্দা করানো মানহানি বলে গণ্য হবে। ব্যাখ্যা 2, কোম্পানি সমিতি বা অনুরূপ ব্যক্তি সমাবেশ সম্বন্ধে নিন্দাকরণ মানহানি বলে গণ্য হবে। ব্যাখ্যা 3, বিদ্রূপমূলক ভাবে প্রকাশিত নিন্দা মানহানি হবে। 4 বলা হচ্ছে যদি না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নৈতিক বুদ্ধিবৃত্তিক গুণাবলী, বর্ণ, পেশা, প্রসিদ্ধি, প্রসিদ্ধি মানে খ্যাতি নষ্ট করে, তবে তা মানহানি বলে গণ্য হবে না। অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নষ্ট হতে হবে, মানের হানি হতে হবে, তাহলে মানহানি, মানহানি না হলে মানহানি নয়। তো এই 4টা ব্যাখ্যা। এবার আমরা উদাহরণে চলে যাই। ইলাস্ট্রেশন। জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে বিদ্রূপের অভিব্যক্তিতে এ বলে, জেড একজন সৎ ব্যক্তি, সে কখন কখনো বি এর ঘড়ি চুরি করতে পারে না। মনে করেন জিজ্ঞাসা করা হচ্ছে একজনের বিয়ের ঘড়ি চুরি হয়েছে, মনে করেন তখন বি কোনো ক্লাসে হোক বা কোনো জায়গায়, এখন জিজ্ঞাসা করছে যে আমার ঘড়ি কে চুরি করেছে। হ্যাঁ, যখন এই প্রশ্ন করছে তখন জেড, হ্যাঁ, জেডকে ফাঁসানোর জন্য এ বলছে, মানে যখন প্রশ্ন করা হচ্ছে কে ঘড়ি চুরি করেছে, এটার উত্তরে এ বলছে যে জেড তো খুব ভালো মানুষ, তো জেড তো বিয়ের ঘড়ি চুরি করতেই পারে না। তার মানে সে বিদ্রূপের স্বরে একটু ব্যঙ্গ করে বলছে। এর অর্থ হচ্ছে যে সে বোঝানোর চেষ্টা করছে যে জেডি বিয়ের ঘড়ি চুরি করেছে। যদি না কোনো ব্যতিক্রমের আওতাভুক্ত হয় এটি মানহানি হবে। আমরা 300 ধারায় মার্ডার এবং কালপেবল হোমিসাইডের 4টি উপাদান এবং ব্যতিক্রম 5টি দেখেছি। এখানেও কিন্তু 10টি ব্যতিক্রম আছে। তো এই যে 10টি ব্যতিক্রমের আওতায় পড়লে মানহানি হবে না, আর যদি 10টি ব্যতিক্রমের আওতার বাইরে চলে যায় তাহলে মানহানি হবে। আরও একটি উদাহরণ, বি এর ঘড়ি চুরি করেছে মর্মে এ কে জিজ্ঞাসা করা হলে একে বলছে যে ভাই আমার ঘড়ি কে চুরি করেছে, তখন জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে এ জেড এর প্রতি ইশারা করে। মানে প্রশ্ন করা হচ্ছে কে ঘড়ি চুরি করেছে, এখন সে ইশারা করছে ওই দেখো জেড বসে আছে, তো জেড চুরি করেছে এটা বোঝানোর চেষ্টা করছে। তাহলে আমরা সংজ্ঞার মধ্যে পড়লাম ইশারা দিয়েও কিন্তু মানহানি করা যায়। তা ইশারার অর্থ কি? জেডকে চোর প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। যদি না কোনো ব্যতিক্রমের আওতাভুক্ত হয় তাহলে এটা মানহানি। জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে জেড বি এর ঘড়ি চুরি করে পালিয়ে যাওয়ার দৃশ্যপটের একটি চিত্র এ আঁকে। যদি না কোনো ব্যতিক্রমের আওতায় পড়ে এটা মানহানি হবে। মনে করেন এমন একটা চিত্র আঁকলো যে জেড যে ধরনের পোশাক পরে বা জেড এর মুখ একটু বোঝা যাচ্ছে এই ধরনের একটা চিত্র আঁকলো, ছবি আঁকলো, যে জেডের হাতে একটা ঘড়ি দেখা যাচ্ছে সেটা বিয়ের ঘড়ির মতন। তাহলে ছবি আঁকিয়ে বোঝানোর চেষ্টা করছে যে জেড চুরি করেছে বিয়ের ঘড়ি। তাহলে এই ছবি আঁকলেও এটা মানহানি হবে। যদি আসলেই জেড চুরি করে না থাকে, জেড যদি চুরি করে থাকে তাহলে তো সেটা মানহানির মধ্যে পড়বে না। তাহলে মানহানি অবশ্যই কি মিথ্যা কাজের মাধ্যমে হতে হবে। এখন যে চোর তাকে তো চোর বলতেই হবে, আর যে চোর না তাকে যদি চোর বলে অপবাদ দেওয়া হয় তাহলে সেটা মানহানি হতে পারে। তাহলে মানহানি বলে কোনো কার্য গণ্য হওয়ার ক্ষেত্রে 10টি ব্যতিক্রম আছে। এই 10টি ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে তাহলে মানহানি নয়, আর এই 10টি ব্যতিক্রমের বাইরে চলে গেলেই মানহানি।
যেমন নিম্নলিখিত কার্যাবলীর দ্বারা কোনো ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ হলেও তা মানহানি হবে না। ব্যতিক্রম এক, জনকল্যাণে সত্য দোষারোপ মানহানি নয়। মনে করেন একজন ব্যক্তি কি প্রতারক, সে একটা এলাকায় এসে দুই তিন জনের সাথে প্রতারণা করেছে, আরো কিছু ব্যক্তির সাথে প্রতারণা করার চেষ্টা করছে। তখন এলাকায় যদি সাবধান করে দেয় কেউ যে এই যে মিস্টার অমুক এলাকায় আসছে, এই কিন্তু খুব প্রতারক টাইপের লোক, এই সবাইকে বলছে যে আমার কাছে আপনারা ইনভেস্টমেন্ট করেন, 1 লক্ষ টাকা রাখেন, আমি আপনাদেরকে মাসে মাসে 2,000 টাকা করে দিব, এই ধরনের নানান প্রলোভন দেখিয়ে মানুষের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো এটা যদি সত্যি হয় তাহলে এটা মানহানি নয়, আর এটা যদি মিথ্যা হয় তাহলে এটা অবশ্যই মানহানি। কারণ যেটা সত্যি সেটা মানুষকে জানাতে হবে, জানালে মানুষ সচেতন হবে। দুই, জনকল্যাণে জনগণের প্রতি কোনো সরকারি কর্মচারীর আচরণ সরলবিশ্বাসে প্রকাশ মানহানি নয়। কোনো সরকারি কর্মচারী তার যেমন আচরণ হওয়া উচিত, তার যদি ভিন্ন কিছু আচরণ করে, মনে করেন যে জনগণের সাথে সে খারাপ আচরণ করছে, তাহলে মানুষ বলতে পারে যে এই অফিসার তো খুব খারাপ, এই অফিসারের কাছে মানুষ যে কোনো প্রতিকার পাচ্ছে না, তাহলে সরকারি কর্মচারীর দুর্নাম করা যাবে যদি আসলে সে এরকম হয়। আবার এখানে সরল বিশ্বাস আছে, তাই এটা মানহানি নয়। ব্যতিক্রম তিন, গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সরল বিশ্বাসে প্রকাশ করলেও মানহানি নয়। ব্যতিক্রম চার, আদালতের কার্যক্রমের প্রতিবেদন যেটা রিপোর্ট প্রকাশ মানহানি নয়। আদালতের কার্যক্রমের প্রতিবেদন যদি প্রকাশ করা হয় সেটা কিন্তু মানহানি নয়। কিভাবে? আজকে আদালতে কি হলো ভিতরে সবকিছু বলা যাবে না, একটা মামলা চলাকালীন মামলা যদি রায় হয়ে যায় সেই রায়ের প্রতিবেদন করা যাবে, মানে একটা সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে করা যাবে। আজকে আর্গুমেন্ট হলো, কালকে রায় হবে, তো কি রায় হতে পারে এই সম্পর্কে যদি আন্দাজ করে কোনো রিপোর্ট করা হয় কোনো চলমান মামলার, তাহলে কিন্তু সেটা কি সাংবাদিকতার যে নৈতিকতা আছে সেটার বাইরে চলে যাবে। সেটাকে হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম বলা হয়। তো ইয়েলো জার্নালিজম তখন হবে না যখন আদালতে রায় হয়ে গেছে, রায়ের বিষয়ে যদি রিপোর্ট করে, প্রতিবেদন প্রচার করে, তাহলে সমস্যা নেই। ব্যতিক্রম পাঁচ, আদালতের নিষ্পত্তিকৃত মামলার দোষ গুণ কিংবা সাক্ষী বা অন্যান্য ব্যক্তিদের আচরণ প্রকাশ যদি কেউ করে দেয় তাহলে সেটা মানহানি হবে না। তো এই পাঁচটা ব্যতিক্রমের ওপরে এখানে দুইটা আমরা ইলাস্ট্রেশন বা মানে উদাহরণ দেখছি, উদাহরণগুলো দেখে নিই। এ বলে, আমি মনে করি উক্ত বিচারে জেড এর সাক্ষ্য এতটাই স্ববিরোধী যে নিশ্চয় সে বোকা নয়তো অসৎ। তার মানে সে প্রথম দিকে এক কথা বলছে, মাঝে আরেক কথা বলছে, শেষে আরেক কথা বলছে, স্ববিরোধী। তার মানে নিজের কথারই ঠিক নাই। সাক্ষ্যে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সরল বিশ্বাসে জেডের চরিত্র সম্পর্কে এমন মন্তব্য মানহানি হবে না। এখন আদালতে যদি এই কথা থাকে তাহলে এই সাক্ষ্যের উপর ভিত্তি করে আমি অ্যাডভোকেট, একটা সাক্ষী একজন কথা বললো, এখন আর্গুমেন্টের সময় তো আমি সাক্ষীদেরকে ধুয়ে নামিয়ে দিব যদি আমি কোন পক্ষে হই, আসামি পক্ষে হই। কারণ সাক্ষীরা সঠিক সাক্ষ্য দেয়নি, স্ববিরোধী সাক্ষী দিয়েছে, বরং তারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে মিথ্যা মামলায়। জেরা করার সময় আমরা সাজেশন দিই এবং ডিরেক্ট আমরা বলি, সে যত বড়ই অফিসার হোক না কেন বা সাধারণ ব্যক্তি হন, পুলিশ হোক র্যাব হোক, আমরা বলি যে আপনি মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিলেন, এই কথা কিন্তু ডিরেক্ট আমরা বলি সাজেশনে। তো এটা বললে কি হবে না, মানহানি হবে না, কারণ এটা আমাদের পেশারই একটা অংশ, জেরারই একটা অংশ। কিন্তু যদি এ বলে উক্ত বিচারে জেরের বক্তব্যের একটুও আমি বিশ্বাস করি না কারণ আমি জানি সে সত্যবাদী নয়, তাহলে এই কথা বললে কিন্তু মানহানি হবে। কারণ তার জবানবন্দিতে যে রাতে যে বক্তব্য আসছে সেই কথার উপর ভিত্তি করে যদি আমি মন্তব্য করি তাহলে সেটা মানহানি নয়, যেটা উপরের উদাহরণে আমরা দেখলাম। কিন্তু নিচের উদাহরণে ওই জেরার কথাবার্তা বা জবানবন্দির কথাবার্তা না, আমার বিশ্বাস যে সে মিথ্যা কথা বলছে, তার বক্তব্যের একটা কিছু আমি বিশ্বাস করছি না, কারণ সে সত্যবাদী নয়, সে মিথ্যাবাদী, তার চরিত্র খারাপ। তার মানে এই আমার এই কথাটারই কোনো লজিক থাকলো না, তার চরিত্র খারাপ, কিন্তু এই মামলায় কি সে বলেছে সেটার বিষয়ে আমাকে বলতে হবে। এই মামলায় যদি সে সঠিক কথা বলে তাহলে সে মিথ্যা বলেছে এটা বলার সুযোগ নেই, তবে সাজেশনে সেটা দেওয়া যেতেই পারে। তো এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে, কোনো সাধারণ ব্যক্তি বলে, যেহেতু সাক্ষ্যে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সরল বিশ্বাসে জেডের চরিত্র সম্পর্কে এমন মন্তব্য করা হয়নি বিধায় তা মানহানি হয়ে যাবে। অ্যাডভোকেট হয়তোবা আমরা সাজেশনে বলে থাকি ঢালাওভাবে, সেক্ষেত্রে আমাদের মানহানি হবে না কারণ পেশার একটা অংশ,
কিন্তু অ্যাডভোকেট বাদে অন্যরা কেউ যদি এটা মন্তব্য করে তাহলে এটা মানহানি হতে পারে। অপর পক্ষের কোনো আসামি, বাদীপক্ষ বা বাদীপক্ষের সাক্ষীকে যদি এই ধরনের মন্তব্য করে আবার নতুন মামলা দিয়ে দিতে পারবে মানহানির। মানে সাধারণ ব্যক্তি এগুলো করতে পারবে না পেশার বাইরে গিয়ে। এবার ব্যতিক্রম 6, জনগণের অভিমতের জন্য প্রকাশিত কোনো কার্যের গঠনমূলক সমালোচনা মানহানি নয়। মনে করেন কোনো সংবাদ মাধ্যমে জনগণের মত নেওয়ার জন্য কিছু কার্যক্রম চালানো হচ্ছে, তো এটার যদি আপনি গঠনমূলক সমালোচনা করেন তো সমালোচনা কখনো মানহানি নাই, কারণ সমালোচনা করা হয় কি, যেমন কিছুদিন আগে বাংলাদেশ বার কাউন্সিলের কিছু কাজ বিতর্কিত হয়েছে, এগুলো নিয়ে অনেক অ্যাডভোকেট সমালোচনা করছে। তো এটা যদি মানহানি হতো বার কাউন্সিল তাদের নামে মামলা করে দিত। তো নিশ্চয়ই, আবার যদি সত্য হয় সেটা কিন্তু বার কাউন্সিল মামলা করেও লাভ হবে না, কারণ নিজেদের যদি দুর্বলতা থাকে সেটাকে দূর করতে হবে। বার কাউন্সিল যদি নিজেদেরকে দুর্নীতিমুক্ত করতে পারে, তারপরে যদি কেউ বাংলাদেশ বার কাউন্সিল নিয়ে এই ধরনের মন্তব্য করে বা ওই যে প্রতীকী জানাজা যায়, তখন বার কাউন্সিল কিন্তু অ্যাকশন নিতে পারত। কিন্তু যেহেতু বার কাউন্সিলের সেই স্ট্যান্ড নাই, ওই কারণে হয়তোবা বার কাউন্সিল রিভিউয়ের যে রেজাল্ট সেটা বাতিল করে দিয়েছে। তো আমি বলবো রিভিউ, এভাবে রিভিউয়ের সুযোগ দেওয়া, রিভিউ রেজাল্ট দেওয়া আবার বাতিল করে দেওয়া, এটা তো নিশ্চয়ই বিতর্কিত একটা কাজ। এইভাবে মানুষকে আশা দিয়ে সে আশা নষ্ট করা নিশ্চয়ই ঠিক হয়নি। তাই আমি একটা ফেসবুক পোস্টে দিয়েছিলাম যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, হাই বার কাউন্সিল। তো হাই হাই অনেকেই করেছে, অনেকেই মন্তব্য করছে। তো এটা আমার গঠনমূলক একটা সমালোচনা, তাদের কাজের ভিত্তিতে আমি সমালোচনা করছি। আমি আবার প্রকাশ করছি না যে এই হয়েছে ওই হয়েছে, আমি সেনসিটিভ কথা বলছি না, এটা একেবারে গঠনমূলক কথা বলেছি, এত ডিপে যাচ্ছি না, কারণ এগুলো দেখার জন্য অনেক মানুষ আছে। ব্যতিক্রম 7, আইনত এখতিয়ার সম্পন্ন ব্যক্তি কর্তৃক তিরস্কার বা মানহানি, তিরস্কার করলে মানহানি নয়। তাহলে যার তিরস্কার করার অধিকার আছে, তিরস্কার করতে পারে, সে কিন্তু মানহানির শিকার নয়। যেমন কোনো অ্যাডভোকেট যদি অসদাচরণ করে তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিল যে ট্রাইব্যুনাল আছে সেখানে কিন্তু অভিযোগ করা যায়। অভিযোগ যদি প্রমাণিত হয়, অ্যাডভোকেটদের কিন্তু তিরস্কার করতে পারে। তো অ্যাডভোকেটকে তিরস্কার করলে এটা মানহানি হবে না, কারণ সে দোষ করেছে তাই। আবার মনে করেন একটা ছোটখাটো অপরাধ করেছে কোনো আসামি এবং আদালতে দোষ স্বীকার করলো, অনেক সময় ছোট একটা অর্থদণ্ড দেওয়া দিয়ে দিল 200-300 টাকা এবং তিরস্কার করে দিল, একটু বকা দিয়ে দিল, কড়া করে কথা বললে দিল। তো এই যে তিরস্কার ম্যাজিস্ট্রেট বা বিচারক করছে, এটা মানহানি নয়, কারণ তিনি আইনত এখতিয়ার সম্পন্ন। আবার মনে করেন যে আমার সন্তান যদি কোনো অন্যায় করে, ভুল করে, আমি আমার সন্তানকে কি করতে পারবো, বকা দিতে পারবো, তিরস্কার করতে পারবো। তো এই তিরস্কার করাটা একটা মানহানি না। আমার বাবা যদি আমাকে বকা দেয়, আমার যদি ভুল থাকে, তাহলে সেটা কি আইনত এখতিয়ার সম্পন্ন ব্যক্তি। বা আমার শিক্ষক যদি আমাকে বকা দেয়, আপনাদের মধ্যে যারা রেজাল্ট খারাপ করবে বারবার, আমি তাদেরকে একটু কড়া কথা শোনাতে পারি শিক্ষক হিসাবে আপনার ভালোর জন্য, তো সেটা কি হবে না, মানহানি হবে না। আমি যদি বলি যে আপনি পড়ছেন না, পড়লে আপনার রেজাল্ট এত খারাপ হতো না, আমার কাছে কেন আপনার রেজাল্ট, আমি 50-এ পরীক্ষা নিচ্ছি, 30-এর উপরে হচ্ছে না কেন, 30-এর নিচে প্রায় থাকে, তো 30-এর নিচে যদি আমার কাছে পান তাহলে আপনার তো অবস্থান ভালো না। তো আমি যদি একটু বকা দিই, আপনি তো পড়েন না, কেন ভর্তি হয়েছেন, কেন পরীক্ষা দেওয়ারই দরকার কি, কোনোদিন হয়তো মেজাজ খারাপ হয়ে গেল, একটু বকা দিয়ে দিলাম, এটা তিরস্কার। তো এই তিরস্কার আপনার রেজাল্ট ভালো করার উদ্দেশ্যে। তো শিক্ষক একটু বকা দিতে পারে, শাসন করতে পারে, অভিভাবকরা শাসন করতে পারে, তো এটা কিন্তু মানহানি নয়। ব্যতিক্রম 8, এখতিয়ার সম্পন্ন ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ উপস্থাপন মানহানি নয়। মনে করেন যে কেউ যদি মিথ্যা মামলা করে, সরল বিশ্বাসে মামলা করে ফেলেছে, মামলায় আসামিরা খালাস পেয়ে গেছে, তার মানে এই না যে সে এটা মিথ্যা মামলা করেছে। অনেক সময় সত্য মামলা কিন্তু প্রমাণ করতে না পারার কারণে মামলা ফেল করে আসামি খালাস পায়। তার আসামি খালাস পাওয়া মানেই মামলা মামলা মিথ্যা, এটা কিন্তু না। মিথ্যা মামলাও আছে, মিথ্যা মামলাতেও কিন্তু আসামি খালাস না পেয়ে সাজা পেতে পারে যদি মিথ্যাটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে। এটা অ্যাডভোকেটের পারফরমেন্স এবং মামলা ড্রাফটিং অনেক কিছুর উপরে নির্ভর করে। ব্যতিক্রম 9, নিজের বা অন্যের বা জনকল্যাণে সরল বিশ্বাসে মিথ্যারোপ নিন্দা মানহানি নয়। মনে করেন যে একজন ব্যক্তি সরল বিশ্বাসে তার নামে একটা মিথ্যা প্রতিবাদ দেওয়া হলো, কিন্তু সেটার উদ্দেশ্য ভালো ছিল, নিজের বা অন্যের বা জনকল্যাণে, কিন্তু পরবর্তীতে জানা গেল এই নিন্দাটা মিথ্যা ছিল, এটা মানহানি নয়।
কারণ কি, সরল বিশ্বাস শব্দটা আছে। যেখানেই সরল বিশ্বাস 52 ধারায় আছে, সরল বিশ্বাস মানে যথেষ্ট সতর্কতা এবং যত্ন সহকারে কোনো কাজ করলে সেটা কিন্তু ছাড় পায়, ব্যতিক্রমের মধ্যে চলে যায়। ব্যতিক্রম 10, অন্যের বা জনকল্যাণে জনহিত কল্পে হুঁশিয়ারি দান মানে সতর্ক করা, যে একটা মানুষ আসছে, এই মানুষটা খারাপ, এই মানুষের এই করা যাবে না, ওই করা যাবে না, সতর্ক করা হচ্ছে মানুষকে, তাহলে সেটা মানহানি নয়। তো 5টা আমরা ব্যাখ্যা পড়লাম, এবং না 4টা ব্যাখ্যা, মনে রাখবেন ব্যাখ্যা কয়টা, 4টা, 4টা ব্যাখ্যা এবং 10টা ব্যতিক্রম। এর আগে প্রশ্ন এসেছিল 2023 সালে মেবি কি 22-এ, যে মানহানির সংজ্ঞায় বা এই 499 ধারায় কয়টি ব্যতিক্রম আছে, তো ব্যতিক্রমের সংখ্যা কয়টি, 10টি, এটা নিয়েও প্রশ্ন এসেছিল যে কয়টি ব্যতিক্রম আছে। ধারা 500, মানহানি করলে শাস্তি কি, 2 বছর বিনাশ্রম বা অর্থদণ্ড। কেউ যদি মানহানি করে তো ফৌজদারি মামলাও করা যাবে, আবার সাথে সাথে মানহানির জন্য ক্ষতিপূরণের জন্য অর্থনৈতিক মামলাও করা যাবে। যদি যার সম্মান বেশি তার মানহানির জন্য বেশি ক্ষতিপূরণ চাওয়া যাবে, এবং যার সম্মান কম, স্ট্যাটাস কম সামাজিকভাবে, তো সে বেশি দাবি করলেও পাবে না। তো মানহানি করলে, ক্রিমিনাল মামলা না করলে সিভিল মামলা অন্তত করা উচিত। সিভিল মামলা করলে একটা ভালো অর্থনৈতিক বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে। 501, মানহানিকর বস্তু মুদ্রণ বা খোদাইকরণের শাস্তি, মানে এমন একটা মানহানিকর কোনো কিছু ছেপে মানে প্রচার করা, সেক্ষেত্রে 2 বছর বিনাশ্রম। তার মানে এখানে সাজা কম, তাই সিভিল মামলা করাই ভালো, ক্ষতিপূরণের জন্য কম্পেনসেশন পাওয়া যাবে অনেক। মুদ্রণ বা খোদাইকৃত মানহানিকর বস্তু বিক্রয়ের শাস্তি অনূর্ধ্ব 2 বছর বিনাশ্রম বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। মানহানির আমি একটা মামলা দেখেছিলাম, এটা অবশ্য ইন্ডিয়ান মামলা। তো মামলাতে যেটা হয়েছে, একজন অ্যাডভোকেট, তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তার একমাত্র মেয়ে অন্য একটা ছেলের সাথে বাড়ি থেকে বের হয়ে গিয়ে লিভ টুগেদার করছে। তো ইন্ডিয়াতে লিভ টুগেদার নর্মালাইজ হয়ে গেছে সাধারণত, কিন্তু যেহেতু অ্যাডভোকেটের মেয়ে গেছে এবং তার সম্মানের জন্য একটা মানহানি হয়েছে, তো মেয়ে এবং ওই ছেলের বিরুদ্ধে 100 কোটি টাকার, 100 না 500 কোটি টাকার, 500 কোটি রুপি, 500 কোটি রুপির একটা সিভিল শুট করে দিয়েছে। এবং তিনি দেশের অনেক বড় একজন আইনজীবী। তো অপরপক্ষ, ও মানে মেয়ে এবং ওই ছেলে বাবার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে, তো কোনো অ্যাডভোকেট মামলা নিচ্ছে না, যে এই অ্যাডভোকেট যেহেতু মামলা করেছে এর বিরুদ্ধে মামলা নিয়ে লাভ হবে না। পরে তারা কি করলো, আপোষে গিয়ে বাধ্য হলো। তার সাথে অবশ্য পরবর্তীতে বিয়ে দিয়েছে আমি যতটুকু শুনেছি, কিন্তু তারা মানে বিয়েতে রাজি হচ্ছে, কিন্তু তাদের কথা হচ্ছে আমরা আগে আলাদা থেকে দেখবো আমরা পরস্পরের জন্য সঠিক কিনা, তারপরে বিয়ে করবো। আর এটা বাবা মেনে নেবে না, বাবার কালচারের সাথে যায় না, এই নিয়ে ঝামেলা। তো মেয়ে যদি পালিয়ে যায় এবং খুব সম্মানিত ব্যক্তি হয়, বাবা কিন্তু মেয়ের নামে এবং এই ছেলের নামে মানহানির মামলা দিতে পারবে। কিডন্যাপিং এর যদি মামলা দেওয়া হয়, মেয়ের বয়স যদি 18+ হয় তাহলে তো টিকবে না, তাই মানহানির মামলা দিলে কিন্তু টিকবে। আসলে মানহানি হয়, বাবার বাড়ি থেকে যদি মেয়ে পালিয়ে যায়, মানহানি তো হয় নিশ্চয়ই। তো বাংলাদেশে এই ধরনের মানে মামলার প্রচলন কম, এ- এবং বাংলাদেশে টর্ট আইনের প্রচলন কম। টর্ট আইনের প্রচলন বেশি হলে সিভিল মামলা বেশি হবে। আর বাংলাদেশে যেহেতু সিভিল মামলা ধীরে ধীরে চলে, বিদেশে সিভিল মামলাই বেশি হয়, ক্রিমিনাল মামলা কম হয়। অ্যাক্সিডেন্ট হয়েছে, সিভিল মামলা করে দিয়ে অনেক টাকা অনেক ডলার পেয়ে গেল। দাবিংশ অধ্যায় মানে 22, 503 থেকে 510, ভীতি প্রদর্শন, ইংরেজিতে ক্রিমিনাল ইন্টিমিডেশন, আমরা যেটাকে থ্রেট বলি। তো থ্রেট শব্দটা এখানে বলছে না, বলছে ইন্টিমিডেশন, বিরক্তিকরণ, ইনসাল্ট বা প্রিজুডিস, প্রিজু প্রিজুডিশিয়াল অ্যাক্ট অ্যান্ড অ্যানুয়েন্স। প্রিজুডিশিয়াল শব্দের অর্থ কি, মানে যেটা আইনত করা যায় না, ইলিগ্যাল।
কোনো কার্য করতে বাধ্য করা বা কোনো কার্য করা হতে বিরত রাখার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি করার লক্ষ্যে আতঙ্কিত করাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে। এই হচ্ছে সংজ্ঞা। ব্যাখ্যায় বলা হচ্ছে মৃত ব্যক্তির সুনামের প্রতি হুমকি প্রদান কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত হলে তাহলে এটাও অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে। মনে করেন যে কোনো ছেলেকে বলছে, তার বাবা মারা গেছে, হয়তো বা কোনো সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, যে তোমার বাবার নামে কিন্তু আমি কি করব, মিথ্যা দুর্নাম ছড়িয়ে দেব যদি এই কাজটা না করো। এটাও একটা ভয় দেখানো। তো বাবার, মৃত সম্মানিত বাবার নামে মিথ্যা দুর্নাম ছড়িয়ে দিবে, তো এটার কারণে কিন্তু ভয়ে মানুষ ওই কাজটি করতে পারে। তো ভীতি প্রদর্শনের পেছনে তো উদ্দেশ্য আছে, তো যে উদ্দেশ্যেই করুক না কেন, এটা ভীতি প্রদর্শন। বি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত করার অভিপ্রায়ে বি এর বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি প্রদান করে। বলছে যে তুমি ওই যে তোমার সাথে একটা সিভিল মামলা চলছে জমি নিয়ে, এই মামলা তুমি পরিচালনা না করে মামলাটা তুলে নাও বা এখান থেকে সরে যাও। যদি তুমি মামলাটা তুলে না নাও, যদি পরিচালনা করতে থাকো, তাহলে তোমার বাড়ি পুড়িয়ে দেব। তাহলে ভয় দেখাচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য। এটাও একটা এ ধারার অপরাধ হবে। তাহলে আমরা সংজ্ঞা কি সেটা পেলাম। এবার আমরা 506 হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি পাবো। অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তির বিধান হচ্ছে দুইটা। এখানে 506, এখানে রোমান সংখ্যা ব্র্যাকেটে 1 দেওয়া আছে। মূল আইনে রোমান সংখ্যার ব্র্যাকেটের 1 কিন্তু নাই, কিন্তু 506 উপরে একটা প্যারা আছে এবং নিচে আরেকটা প্যারা আছে, তার মানে পার্ট 1 পার্ট 2 ধরা হয়। তো আমরা এই আইন 506 তো একটাই, তো এটা পার্ট 1 মানে প্যারার উপরের না নিচের। যেমন উপরের প্যারা হলে 2 বছরের কারাদণ্ড, আর নিচের প্যারা হলে হচ্ছে 7 বছরের কারাদণ্ড। এখন অপরাধটা কোনটা করেছে, 2 বছরের জন্য না 7 বছরের জন্য, এটা কনফিউশন তৈরি হয়। তাই আমরা মামলা করলে 506 ব্র্যাকেটে 1 দিয়ে দিই এবং এখানে ব্র্যাকেটে 2 দিয়ে দিই। রোমান সংখ্যার দিয়ে এই কারণে, যদি বাংলাতে দিয়ে দিই তাহলে এটা উপধারা বোঝাবে, কিন্তু এখানে তো উপধারা নাই কোনো। যেহেতু উপধারা নাই, প্যারা 1 প্যারা 2, তাই আমরা পার্ট 1 হিসাবে রোমান সংখ্যার 1 দিই আর পার্ট 2 হিসাবে রোমান সংখ্যার 2 দিই। এটা সঠিক প্র্যাকটিস। অথবা আমরা লিখতে পারি 506 ব্র্যাকেটের দ্বিতীয় অংশ, 506 প্রথম অংশ। তো যদি সাধারণভাবে কেউ ভীতি প্রদর্শন করে, যেটা এই যে নিচে 1 2 3 4 এর মধ্যে না পড়ে, 1 2 3 4, এই যে 1 2 3 4 এর মধ্যে যদি না পড়ে তাহলে উপরেরটা কার্যকর হবে 2 বছর। আর নিচের 4 প্রকারের যদি হয়, যেমন 1 থেকে 4 ক্ষেত্রে শাস্তি হবে 7 বছর। 1 থেকে 4 ক্ষেত্র কি কি? মৃত্যু বা গুরুতর আঘাতে ভয় দেখালে, মেরে ফেলবো, প্রাণনাশের হুমকি, গুরুতর আঘাত, পা ভেঙে দেব, মাথা ফাটাই দিব, এরকম যদি হুমকি দেয় তাহলে 7 বছর। দ্বিতীয় অংশ, অগ্নিসংযোগে সম্পত্তি বিনষ্টের ভীতি প্রদর্শন, বাড়ি পুড়িয়ে দেব, গাড়ি পুড়িয়ে দেব, দোকান পুড়িয়ে দেব, এগুলো। মৃত্যুদণ্ডে বা অনূর্ধ্ব 7 বছরের কারণে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করার, তার মানে অন্য কোনো অপরাধ করবে, যে আহ, কারণে দণ্ডনীয় অভিযোগ করার মানে মিথ্যা অভিযোগ করবে, এমন একটা মামলা দিয়ে ফাঁসিয়ে দিবে যেখানে তার মৃত্যুদণ্ড বা অনূর্ধ্ব 7 বছর, অনূন্য 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 মানে কি মিনিমাম, মিনিমাম 7, ম্যাক্সিমাম মৃত্যুদণ্ড হতে পারে, এই ধরনের ভয়াবহ অপরাধের অভিযোগ করবে, তার মানে মিথ্যা মামলা করবে। এই ভয় দেখাচ্ছে তুমি যদি এই কাজটা না করো তোমার নামে এমন একটা মামলা দিব যেন তোমার মৃত্যুদণ্ড হয়, নাহলে মিনিমাম 7 বছরের জেল হবে, এই ধরনের ভয় দেখাচ্ছে। তাহলে এটা 7 বছরের জেল হবে এই ভয় দেখানোর জন্য। নারীর সতীত্ব নষ্ট হয়েছে মর্মে নিন্দা আরোপের ভীতি প্রদর্শন, কোনো মেয়েকে বলছে যে তোমার নামে এমন দুর্নাম ছড়িয়ে দেবো যে তোমার চরিত্র খারাপ, তোমার সতীত্ব নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের যদি ভয় দেখায় তাহলে নারী মামলা করতে পারবে বা নারীর পক্ষে অন্য কেউ মামলা করতে পারবে। বা কোনো পরিবারের সদস্য বলছে তোমার মা বা তোমার বোন বা তোমার মেয়ের নামে বা আপনার মেয়ের নামে এমন দুর্নাম ছড়াবো যে তার ইজ্জত নষ্ট হয়ে গেছে, সতীত্ব নষ্ট হয়ে গেছে, তাহলে এই ধরনের দুর্নাম ছড়ালে ওই মহিলার সম্মান গেল। অবিবাহিত মেয়ে হলে তো বিয়ে হয় সমস্যা। তো এগুলো একটা মারাত্মক অপরাধ, তো এটার কারণে 7 বছরের জেল। 507, বেনামি পত্র দ্বারা অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি। বেনামি পত্র মানে প্রেরক কে সেটা জানা যায় না,
হয়তোবা উড়ো চিঠি যেটাকে আমরা বলি, পোস্ট অফিসের মাধ্যমে আসতে পারে, পোস্ট অফিস ছাড়াও আসতে পারে। তবে এখন পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পোস্ট করলে অবশ্যই প্রেরকের নাম, মোবাইল নম্বর দিতেই হবে, না হলে হবে না। কিন্তু আগে হয়তোবা হাতে হাতে যদি পৌঁছায় দেয় বা কারো বাড়ির সামনে ফেলে রাখে চিঠি, তাহলে বেনামি পত্র হবে, মানে কে পাঠালো, প্রেরকের ঠিকানা, সেন্ডার্স ইনফরমেশন নাই, তাহলে পূর্বের ধারার অর্থাৎ 506 শাস্তির অতিরিক্ত 2 বছর যুক্ত হবে। এটাও কিন্তু ভীতি প্রদর্শন। তার মানে এখানে 2 আর 2 4 হতে পারে, অথবা 7 আর 2 9 হয়ে যেতে পারে। পাসওয়ার্ড দৈব আক্রোশের বা অভিশাপের ভয় দেখিয়ে প্রচিত করে কার্য সম্পাদনের শাস্তি, অর্থাৎ কোনো কুসংস্কারের ভয় দেখাচ্ছে, তাহলে 1 বছর। 509 নারীর শালীনতাহানির লক্ষ্যে কোনো কথা, অঙ্গভঙ্গি বা কার্য দ্বারা, যেটাকে আমরা ইপটিজিং বলি, ইপটিজিং করলে 1 বছর অনূর্ধ্ব বিনাশ্রম। 510 প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণের শাস্তি, এটা দণ্ডবিধির সর্বনিম্ন শাস্তি, হাস্যকর শাস্তি, এটা হচ্ছে অনূর্ধ্ব 24 ঘন্টা জেল হতে পারে, সেটা আবার বিনাশ্রম, অথবা মাত্র 10,000 টাকা অর্থদণ্ড করে ছেড়ে দিতে পারে, অথবা 24 ঘন্টার জেলও দিল, 10 টাকা অর্থদণ্ডও দিল, ফাইন দিল। তো এটা যেহেতু আমরা 1860 সালের আইন পড়ছি, তখন 10 টাকা মানে যথেষ্ট ছিল। প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসৎ আচরণ মানে মাতলামি করা রাস্তায়, এবং যার কারণে মানুষের কি হওয়া, বিরক্তির কারণ হওয়া, কারণ সে হয়তো বা অকথ্য ভাষায় গালাগালি করতে পারে কাউকে, বা চলাচলে অন্য মানুষের সাথে ধাক্কা লাগতে পারে। ত্রয়োদশ বা ত্রয়োবিংশ মানে 23তম অধ্যায়, ধারা 511, মাত্র একটি ধারা আছে, একটি ধারার জন্য একটি অধ্যায় রেখেছে। এটাকে বলা হচ্ছে অপরাধের উদ্যোগ বা অ্যাটেম্প টু কমিট অফেন্সেস, মানে যে কোনো অপরাধ চেষ্টা করা। যেমন আমরা 307-এ কি অ্যাটেম্প টু মার্ডার, তো মার্ডারের প্রচেষ্টা করলে সেটার জন্য আলাদা ডেডিকেটেড সেকশন আছে। কিন্তু আমরা চুরির সংজ্ঞা পড়েছি 378-এ, তারপরে 379, 80, 81, 82, এই 4টা সেকশনে চুরি সংজ্ঞা মানে সাজা আছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু চুরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে, মানে অ্যাটেম্প টু কমিট বা অ্যাটেম্প টু কমিট থেফট, মানে চুরি করার যদি চেষ্টা করে, চুরি করতে যে ধরা পড়েছে, তাহলে কি মামলা হবে না? হ্যাঁ, মামলা হবে। কোন ধারায় মামলা হবে? 511 ধারায় মামলা হবে। এবং 511 ধারার সাথে ওই 379, 380, 381 বা 382 যুক্ত হবে। যেমন আমরা কেউ যদি খুনের প্ররোচনা দেয়, তাহলে 302-এর সাথে 109 বা 111 এগুলো যুক্ত করি। তেমনি যেই অপরাধের চেষ্টা করছে, ওই অপরাধের সেকশনের সাথে 511 যুক্ত হবে, তাহলে বোঝা যাবে এই কাজটি করার চেষ্টা করেছে। আর চেষ্টার জন্য যদি আলাদা সেকশনই থাকে, যেমন 307, 309, তারপরে 383, প্রচেষ্টার জন্য আলাদা যদি সেকশনই থাকে, তাহলে 511 আসবে না। আর যদি না থাকে, 511 আসবে। যাবজ্জীবন কারাদণ্ড, অন্য মেয়াদের কারণে দণ্ডনীয় অপরাধ সংগঠনের প্রচেষ্টার শাস্তি হচ্ছে যখন দণ্ডবিধির অন্য কোনো ধারাতে শাস্তির স্পষ্ট বিধান নেই, সেক্ষেত্রে যাবজ্জীবন হতে পারে। মানে এমন একটা অপরাধ করতে গিয়ে ধরা পড়েছে, যেটা ধরা না পড়ে যদি অপরাধটা করতো, সেটার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হতো। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড যে অপরাধের জন্য হতো, ওই কাজটি গিয়ে ধরা পড়লে, ওই কাজটি করতে গিয়ে ধরা পড়লে সেটার জন্য যাবজ্জীবন হবে, মানে কাজ করতে পারুক আর না পারুক, ব্যর্থ হলেও যাবজ্জীবন। অথবা উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির অর্ধেক, যদি বলা থাকে সর্বোচ্চ 7 বছরের জেল, তো 7 বছরের কাছে 3.5 বছর হবে এখানে। উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত অর্থদণ্ড, এবং সেখানে যে অর্থদণ্ড উল্লেখ আছে সেটাই, এবং উভয়দণ্ড। শুধুমাত্র অপরাধ সংগঠনের অভিপ্রায়, অর্থাৎ ইন্টেনশন টু কমিট অ্যান অফেন্স শাস্তিযোগ্য নয়। এখন একজন মনে মনে ভাবছে আমি এই অপরাধটা করব, কিন্তু করার জন্য কোনো প্রিপারেশন নাই, কোনো কিছু চেষ্টাও করলো না, শুধু করার জন্য আরেকজনের কাছে বললো যে আমি চুরি করব, বা আমি রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষের কাছ থেকে রবারি করব, ছিনতাই করব বলছে আরেকজনকে, কিন্তু কিছু করছে না। কিছু তো এক মানে কাজ তো করতে হবে, অন্যায় করতে হবে, তো তো অন্যায় করছে না, মানে চেষ্টাও করছে না। তাহলে শুধু ইন্টেনশন থাকলে হবে না, কাজ করতে হবে, অ্যাকশন। তার মানে 34 ধারায় যে আমরা কমন ইন্টেনশন, দুইজন ব্যক্তির ইন্টেনশন,
শুধু কমন ইন্টেনশনের জন্য কি দেওয়া যায় না, শাস্তি দেওয়া যায় না, কারণ কোনো না কোনো প্রিপারেশন তো থাকতে হবে, লক্ষণ থাকতে হবে কাজটি করার। অপরাধমূলক অপরাধ সংগঠনের প্রস্তুতি, প্রিপারেশন টু কমিট অ্যান অফেন্স, এটা কিন্তু শাস্তির যোগ্য। মানে প্রচেষ্টা করছে, রাস্তায় নেমেছে, লোকজন আসলে ধরবে, এরকম একটা প্রিপারেশন, আর পুলিশের কাছে ধরা পড়ে গেল, এখানে কি করছেন বা এখানে কি করছো বা এখানে কি করছিস তোরা, তো তখন আর কোনো উত্তর দিতে পারছে না। খোঁজ করে মানে সার্চ করে দেখা গেল কাছে চাকু আছে, ধারালো অস্ত্র আছে, তার মানে তারা রবারির চেষ্টা করবে, ছিনতাইয়ের চেষ্টা করবে, তখন তাদের ধরে এই 511 ধারায় মামলা দিতে পারে। অপরাধ সংগঠনের প্রচেষ্টা, অ্যাটেম্প টু কমিট অ্যান অফেন্স, তাহলে প্রিপারেশন হচ্ছে চেষ্টার আগের ধাপ, আর চেষ্টা হচ্ছে প্রিপারেশনের পরের ধাপ। মানে প্রিপারেশন করার পরে এবার অ্যাকশনের মাঠে নেমে গেছে, কাজটা করতে গিয়ে ধরা পড়ে গেছে বা করতে পারেনি, ফেরত চলে আসছে, অ্যাটেম্প্ট, সেটা হচ্ছে শাস্তিযোগ্য। তার মানে শুধু অভিপ্রায়, ইচ্ছা প্রকাশ করলেই শাস্তি হবে না, কিন্তু ইচ্ছা অনুযায়ী যদি প্রিপারেশন নিতে শুরু করে, মনে করেন একটা অপরাধ করবে, সেটার জন্য কোনো কিছু কিনলো বা সেই পরিকল্পনা অনুসারে কাজ করতে শুরু করলো, সেটা প্রিপারেশন। এবং প্রিপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে, প্ল্যানিং হয়ে যাওয়ার পরে অ্যাকশনে নামবে, নেমে যদি ব্যর্থ হয় তাহলে সেটা অ্যাটেম্প্ট। তাহলে কোনটা প্রিপারেশন কোনটা অ্যাটেম্প্ট বুঝতে হবে, দুইটাই শাস্তির যোগ্য, এবং দুইটার জন্যই 511। 511 ধারায় শাস্তির যোগ্য অপরাধটি একটি অসংহত অপরাধ, মানে অসম্পূর্ণ অপরাধ বা ইনচয়েড ক্রাইম হিসেবে গণ্য হবে। আমি প্রথম দিকে দুইটা বিন্যাস দিয়েছিলাম চার্ট আকারে, তো দ্বিতীয় বিন্যাসে দেখবেন বাম পাশে ইনচয়েড ক্রাইমের কথা বলা আছে, তার মধ্যে এটা একটা। কোনো অপরাধের প্রচেষ্টার জন্য দণ্ডবিধিত অন্য ধারায় শাস্তির স্পষ্ট বিধান থাকলে 511 ধারাটি প্রযোজ্য হবে না। যেমন 307, 308। 307 হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, 308 হচ্ছে অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড, 308 অ্যাটেম্প টু কমিট সুইসাইড, 393 হচ্ছে অ্যাটেম্প টু রবারি, তারপরে 398, এগুলো হচ্ছে শাস্তি, মানে চেষ্টার জন্য আলাদা শাস্তি দেওয়াই আছে, তাই আর 511 দরকারই নাই সেখানে। তো এই ধারায় শাস্তির স্পষ্ট বিধান আছে, উক্ত ক্ষেত্রে 511 ধারাটি প্রযোজ্য হবে না। এছাড়া অবশিষ্ট ধারায় শুধুমাত্র দণ্ডবিধিতে সংজ্ঞায়িত অপরাধের প্রচেষ্টা বা প্রস্তুতির জন্য 511 ধারাটি প্রযোজ্য হবে। এই যে এত কথা আমি লিখেছি, এটা কিন্তু বেয়ার একটা নাই, আমি গবেষণা করে আপনাদের বোঝার জন্য কিন্তু দিয়ে দিয়েছি, যেন বাস্তবে আপনারা এটা বুঝতে পারেন 511 ধারার কাজটা কি। যেমন চুরির প্রচেষ্টা বা প্রস্তুতি, অপথে গৃহে প্রবেশের প্রচেষ্টা বা প্রস্তুতি, মানহানির প্রচেষ্টা বা প্রস্তুতি, এগুলো হচ্ছে 511 ধারা, এবং ওই সংশ্লিষ্ট সেকশন এর সাথে যুক্ত হয়ে যাবে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকের আলোচনা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আর প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দিব। শারীরিকভাবে একটু অসুস্থ, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন, একটু সর্দি ঠান্ডা লেগে গেছে আর কি। আচ্ছা, আমি বলছিলাম যে একটা প্রশ্ন এসেছিল যে 23 কি 22 সালে 499 এ বর্ণিত মানহানির সংখ্যায় কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে? তো দেখেন 10টি। এটা 22 সালের প্রশ্ন। এখন প্রশ্ন আসতে পারে যে 300 ধারায় কয়টি ব্যতিক্রম আছে? 300 ধারায় 5টি ব্যতিক্রম আছে। তো এই ধরনের মানে সংখ্যা যেখানে আছে, সংখ্যা ভিত্তিক প্রশ্ন আমি এই নোটের শুরুতেই আপনাদের শিখিয়ে দিয়েছি প্যাটার্নগুলো। তাহলে যেখানে সংখ্যা আছে সেখানে একটু বেশি ধ্যান দিতে হবে আপনাদের, প্রয়োজনে সেখান থেকে চার্ট তৈরি করে ফেলতে হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।